নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আগামীকাল বেলা 11টায় লোকসভার স্পিকার পদে ভোট গ্রহণ হতে চলেছে এবং এই সংবাদে সকাল থেকে দেশের সমস্ত মিডিয়া তারা লেগে রয়েছে এবং অনেকটা বলা হচ্ছে যে দেশের ইতিহাসে প্রথমবারের জন্য নজিরবিহীনভাবে এই ভোট গ্রহণ হতে চলেছে। অর্থাৎ বর্তমান স্পিকার এনডিএর পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ওম বিড়লা, এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের 8বারের বিজয়ী সাংসদ কে সুরেশ, তারা দুজন দেশের ইতিহাসে প্রথমবারের জন্য স্পিকার পদে ভোটাভুটি হবে এদের দুজনের মধ্যে, এরকমটা বলা হচ্ছে। আমরাও একটা প্রতিবেদনে ঠিক এরকমই বলেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে তথ্য ঘেঁটে পড়াশুনো করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে না, মোটেই দেশের ইতিহাসে প্রথমবারের জন্য স্পিকার পদে যে ভোট গ্রহণ হচ্ছে এর আগে কখনো হয়নি, এমনটা নয়। হ্যাঁ, নিশ্চিতভাবে সাম্প্রতিক অতীতে এ ঘটনা ঘটেনি। একটা রীতি রেওয়াজ তৈরি হয়েছিল যে সর্বসম্মতিক্রমে স্পিকারকে নির্বাচন করা এবং তাকে স্পিকারের আসনে বসিয়ে দিতেন দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা। তারা দুজন গিয়ে স্পিকারকে তাঁর আসনে বসিয়ে দেওয়ার পর সমস্ত দলের পক্ষ থেকে স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখা হতো। এটাই ছিল রীতি এবং সেই জন্য বিভ্রান্তি হওয়া স্বাভাবিক। ইতিহাস যেটা সেটা ইতিহাসই, তথ্য যেটা সেটা তথ্য। এর আগেও একবার নয়, দুবার নির্বাচন হয়েছিল এবং ভোটাভুটি হয়েছিল, তার মধ্যে দিয়ে কিন্তু স্পিকার নির্বাচন হয়েছিল। সেই চমকপ্রদ তথ্য আপনাদের সামনে রাখবো। তার আগে একটা কথা বলে রাখি যে শুধুমাত্র যে সরকার পক্ষের থেকেই স্পিকার নির্বাচিত হয়েছেন এমনও কিন্তু নয়, ব্যতিক্রম রয়েছে। বিরোধী দলের পক্ষ থেকেও স্পিকার পদে নির্বাচিত হয়েছিলেন একজন, অর্থাৎ মনোনীত হয়েছিলেন। সে তথ্য আপনাদের দেব। আগে আপনাদের বলি যে কারা স্পিকার পদে নির্বাচনের মধ্য দিয়ে এসেছিলেন, ভোটাভুটির মধ্য দিয়ে এসেছিলেন, সেই তথ্য আগে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। আপনারা মন দিয়ে দেখুন। যার ছবি দেখাচ্ছি তিনি জিভি মাভলঙ্কর, ভারতবর্ষের লোকসভার প্রথম স্পিকার। 1952 সাল, জিভি মাভলঙ্কর বনাম শঙ্কর শান্তারাম মোর। 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি 394 ভোট পেয়ে স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার হন জিভি মাভলঙ্কর। নির্বাচন হয়েছিল। বিরোধীদের নেতা শঙ্কর শান্তারাম ভোট পান 55টি। তথ্য ঘেঁটে দেখলাম। তাহলে নির্বাচন কিন্তু হয়েছিল, প্রথম নয়। সাম্প্রতিক ইতিহাসে এরকম নজির নেই, কিন্তু 1951 সালে 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি স্পিকার পদে ছিলেন এবং 394টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। বিরোধীদের নেতা শান্তারাম মোর পান 55টি ভোট। এটা 1 নম্বর। 2 নম্বর আপনাদের দেখাচ্ছি, 1976 সালে বি.আর. ভগত, বলিরাম ভগত, আপনারা ছবি দেখে অনেকে চিনতে পারবেন। বলিরাম ভগত বনাম জগন্নাথ রাও যোশী, অধ্যক্ষ পদে লড়াই হয়েছিল বলিরাম ভগত বনাম জগন্নাথ রাও যোশীর মধ্যে। প্রত্যাশিতভাবে 344টি ভোট পেয়ে জয়ী হন ভগত। বলিরাম ভগত তখন কংগ্রেসের শাসন। অন্যদিকে 58টি ভোট পান যোশী। তার মানে নির্বাচন হয়েছিল। এইটা তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিস্মরণ, বিভ্রান্তি স্বাভাবিক। সাম্প্রতিক ইতিহাসে, সাম্প্রতিক অতীতে এ ঘটনা ঘটেনি। আমরাও বিভ্রান্ত হয়েছিলাম। আমরা একটা প্রতিবেদনে বলেছিলাম, আগের প্রতিবেদনটায়, যে দেশের ইতিহাসে প্রথমবারের জন্য সাংসদ পদে মাফ করবেন, স্পিকার পদে ভোট গ্রহণ হতে চলেছে, কিন্তু না, মোটেই নজিরবিহীন নয়। নজির রয়েছে কিন্তু সাম্প্রতিক নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে বিরোধীদের মধ্য থেকে স্পিকার, হ্যাঁ সেটাও হয়েছিল। কখন সেটা আপনাদের একটু বলে শোনাই, সেটা একটুখানি বিস্তারিত কাহিনী, সেটা আপনাদের বলি এবং কে হয়েছিলেন সেটাও বলবো। 1996 সাল লোকসভা নির্বাচনে অটল বিহারী বাজপেয়ীর দল বিজেপি, তারা সবচেয়ে বেশি আসন পাওয়ায় তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা অটল বিহারী বাজপেয়ীকে সরকার গঠনের জন্য আহ্বান করেছিলেন এবং বাজপেয়ী সরকার গঠন করেছিলেন। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠতা ছিল না, সংখ্যালঘু সরকার, সুতরাং আস্থা ভোট, সেই আস্থা ভোটে তাকে গরিষ্ঠতা প্রমাণ করার দায় ছিল এবং বাজপেয়ী ঠিক করেন যে আগে তিনি এই এই অনাস্থার মোকাবিলা করবেন, তারপর আস্থা ভোটের মধ্যে দিয়ে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু সেবারে দেখা যায় যে এই যখন আলোচনা হচ্ছে, এই অনাস্থা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার আগেই এসে যায় স্পিকার মনোনয়ন পর্ব। অর্থাৎ অনাস্থা প্রস্তাব যখন আসে তার আগে এসে যায় স্পিকার মনোনয়ন পর্ব এবং সেই সময়ে বিরোধীরা পি.এ. সাংমাকে, আপনাদের মনে আছে, পি.এ. সাংমাকে পি.এ. সাংমাকে তারা স্পিকার পদে মনোনীত করেন এবং তার নাম স্থির করেন।
ওই প্রোটোকলটাকে মেনে, যেহেতু স্পিকার পদে নির্বাচনের রেওয়াজ রীতি খুব একটা নেই, সুতরাং বাজপেয়ীর পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে সেই সময় শাসক দলের পক্ষ থেকে তারা কিন্তু আর প্রার্থী দাঁড় করাননি। সুতরাং স্বাভাবিকভাবেই নির্বাচিত হয়ে যান পি.এ. সাংমা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তিনি কিন্তু শাসক দলের লোক ছিলেন না, তিনি কিন্তু বিরোধী দল থেকে করেছিলেন, মনোনীত হয়েছিলেন। সুতরাং এ নজিরও ভারতবর্ষের লোকসভার ইতিহাসে আছে যে বিরোধী দলের মধ্য থেকেও কিন্তু স্পিকার নির্বাচিত হয়েছেন। তাহলে দুটো উদাহরণ দিলাম, এক হচ্ছে বলিরাম ভগত 2 নম্বর, আর 1 নম্বর হচ্ছেন জে.বি. মাভলঙ্কর, যিনি ভারতবর্ষের লোকসভার প্রথম স্পিকার। তারা কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে, ভোটাভুটির মধ্যে দিয়ে স্পিকার হয়েছিলেন। আমি আগেই বললাম যে বিভ্রান্তি স্বাভাবিক। সমস্ত মিডিয়ায় অনেক জায়গায় আমি দেখছি যে নজির, অনেক নেতা নেত্রীও বলছেন যে নজিরবিহীন ভাবে, অভূতপূর্ব ভাবে জীবনে কোনোদিন ভোট হয়নি, এবার ভোট হতে যাচ্ছে। জীবনে হয়নি এটা ঠিক নয়, সাম্প্রতিক যে অতীত সেখানে নজির নেই, কিন্তু আগে ঘটেছে। তথ্য দিয়ে আপনাদের কাছে রাখলাম। হ্যাঁ, আমার তথ্য যদি আপনাদের কারো মনে হয় যে এটাও সংশোধন করবার প্রয়োজন আছে, আপনাদের কাছে যদি এর অন্যরকম কিছু তথ্য থাকে, সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। কিন্তু যে 3টে তথ্য আপনাদের কাছে রাখলাম, পি.এ. সাংমা, ওদিকে বলিরাম ভগত এবং জে.ভি. মাভলঙ্কর, এই 3 জনের তথ্য আপনাদের কাছে রাখলাম। এবং আগামীকাল যে ভোট গ্রহণ হবে, সেই ভোট গ্রহণের দিকেও আমাদের নজর থাকবে। তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি। বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেস আগামীকাল সকাল 9:30টায় তাদের সিদ্ধান্ত জানাবে যে কংগ্রেসের প্রার্থী কে সুরেশকে তারা সমর্থন করবেন কিনা। এখানেও একটুখানি ব্যাপারটা ঝুলে থাকতো। যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা ব্যতিক্রমী তথ্য আপনাদের কাছে দিলাম। ভালো লাগলে প্রতিবেদনটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।